নমস্কার। ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত ৮টা, আর ঠিক রাত ৮টা মানেই নিউজ 18 বাংলায় আপনাদের জন্য থাকে দুয়ারে রিপোর্টার। গ্রাউন্ড জিরোয় থাকবে আমাদের রিপোর্টাররা, তার সঙ্গে আগামী 1 ঘন্টা খোলা আকাশের নিচে সমস্ত খবরের আপডেট দেবো আমি তমশ্রী আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ দুয়ারে রিপোর্টারের শুরুতেই নজর রাখবো। বাংলাদেশের ইস্যু এবার সংসদে। বাংলাদেশের ইস্যু এবার সংসদে, তার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের যে অভিযোগ, আর সেই অভিযোগে সংসদে প্রশ্ন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতি সংসদে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণে উদ্বেগ প্রকাশ ভারত সরকারের। সরাসরি চলে যাব, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এই যে বিদেশ সরকারের যে এই যে বিবৃতি, আর সেই বিবৃতি বাংলাদেশের যে হিন্দুদের সুরক্ষা দিতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? দেখো তমন্ত্রী, বাংলাদেশ যে বর্তমান পরিস্থিতি চলছে তাই নিয়ে ভারতের যে কনসার্নের জায়গা রয়েছে, এক পড়শি দেশের অশান্ত পরিস্থিতি এবং তার সঙ্গে হিন্দু সহ অন্যান্য মাইনরিটিদের যে সমস্যার জায়গা, সেটা নিয়ে ভারত বরাবরই সরব হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশ মন্ত্রকের অবস্থান কি, সে বিষয়ে কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগামীকাল সংসদে, যদি অধিবেশন সচল থাকে, তাহলে তিনি সংসদের 2 কক্ষেই ভারতের যে স্ট্যান্ড সেই বিষয়ে একটি বিবৃতি দেবেন। এবং আমরা শেষবার দেখেছিলাম যখন বাংলাদেশের প্রথম আনরেস্ট শুরু হয়েছিল এবং শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন, সেই সময় একটি স্টেটমেন্ট দিতে দেখা গিয়েছিল এস জয়শঙ্করকে, এবং সেখানেও স্টেটমেন্ট দিয়ে জানানো হয়েছিল যে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে আসেন এবং ভারতের সেই জায়গায় কি অবস্থান রয়েছে। এবং আবারও যেখানে বারবার করে দাবি উঠছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ উঠছে যে হিন্দু সহ অন্যান্য মাইনরিটিরা আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে, এবং সেখানে বিশেষত সাম্প্রতিক যে ইসকনের ধর্মগুরু তিনি গ্রেপ্তার হওয়া, তার জামিন না হওয়া, সেই সমস্ত বিষয়টা নিয়ে ভারত কিভাবে দেখছে, ভারতের অবস্থান কি, সে বিষয়ে সদনের যারা সদস্য রয়েছে তাদেরকে জানাবে। তবে এর সঙ্গে সঙ্গে কিন্তু বিদেশ মন্ত্রক তারা গোটা বিষয়টার দিকে কিন্তু একেবারে প্রথম দিন থেকেই কড়া নজর রাখছে। ইতিমধ্যেই আমরা দেখেছি বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আজকে প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সংসদ ভবন চত্বরে। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয় বিস্তারিত বিষয় নিয়ে, অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে, ভারতের কি স্ট্যান্ড রয়েছে এবং ভারত আগামী দিনে কি কি পদক্ষেপ করতে চলেছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু কথা হয়েছে। এবং আমরা জানি যে আগামী মাসে ভারতের এবং বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক রয়েছে। যে বৈঠকের কথা মাথায় রেখে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে বিদেশ মন্ত্রকের কি স্ট্র্যাটেজি রয়েছে, সেটাই সদনের যারা সদস্যরা রয়েছেন, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্যরা রয়েছেন, তাদের কাছে বিবৃতি দিয়ে জানাবেন এস জয়শঙ্কর, এমনটাই এখনো পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে। এর পাশাপাশি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, সেখানেও আগামী 11 তারিখে যে বৈঠক রয়েছে, সেখানেও কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হবে এবং সেখানে আধিকারিকেরা তারা ব্রিফ করবেন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের, এমনটাই আমরা জানতে পারছি। বেশ মৈত্রী, অন্যদিকে যে হিন্দুদের উপর আক্রমণ, আর সেই হিন্দুদের উপর আক্রমণে এবার সওয়াল শেখ হাসিনা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে রীতিমতো ক্ষুব্ধ। শুধু তাই নয়, যে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিও করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার বিবৃতি, বাংলাদেশের সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি দাবি করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে চট্টগ্রামে মন্দির পোড়ানো হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ মঠ, মসজিদ, দরগা, চার্চে আগুনের নিন্দা করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে সব ধর্মের মানুষের সুরক্ষার দাবি শেখ হাসিনার। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারে কেন্দ্র সরকারের পাশে থাকবে তৃণমূল। কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে তার পাশে থাকবে তৃণমূল, তাকে সমর্থন করবে তৃণমূল, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন।
আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। আমরা সবাই এক। আর ধর্ম নিয়ে কেন্দ্র সাম্প্রদায়িক যে ধর্ম সেই নিয়ে এবার কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটা করি। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেন হেমন্ত সোরেন। যে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই জোড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন এবং একসঙ্গে চলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন, যেখানে মাত্র 1 ঘন্টার জন্য গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাঁচি সফর। এই যে 1 ঘন্টার জন্য তার যাওয়া, তিনি দুটি বার্তা মূলত রাজনৈতিকভাবে দিতে চেয়েছেন। প্রথম বার্তা যেটি কংগ্রেসের জন্য, কংগ্রেসকে যখন থেকে ইন্ডিয়া জোট তৈরি হচ্ছিল তখন থেকে মুখ্যমন্ত্রী বারবার সরব ছিলেন বিভিন্ন যারা রিজিয়নাল পার্টিগুলো রয়েছে তাদেরকে একসঙ্গে নিয়ে চলার জন্য এবং তাদের মতামতকেও ইকুয়ালি যাতে গুরুত্ব দেওয়া হয় ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বরাবরই ভোকাল ছিলেন। এবং আজকের যদি ছবিটা একটু দেখা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন, হেমন্ত সোরেনের এক পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব বসলেন, এবং অন্য পাশে কারা রইলেন, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। এবং কার্যত দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এমনকি যখন কেজরিওয়াল তিনি গিয়ে পৌঁছান তার সাথেও কথা বলতে দেখা যায়, কিন্তু মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধীর প্রতি কিন্তু যথেষ্টই সত্য ছিল। ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিলেন যে যেটা তিনি বলে আসছিলেন, অর্থাৎ যদি কংগ্রেস কে নয় মূলত ইন্ডিয়া ব্লককে তাদের আন্দোলনে যদি সফল হতে হয় তাহলে রিজিয়নাল পার্টিগুলো রয়েছে তাদেরকেও সম গুরুত্ব দিতে হবে এবং তাদের কথাও গুরুত্ব সহকারে শুনতে হবে। সেই বার্তা একদিক থেকে যেমন তিনি কংগ্রেসকে দিয়েছেন, ইন্ডিয়া জোটের অন্যতম বড় অ্যালায়েন্স, অন্যদিকে একই সঙ্গে এই বার্তা তিনি একটি বার্তা কিন্তু বিজেপিকেও দিয়েছেন। যদি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশকে দেখা যায়, এই সব জায়গায় কিন্তু বিজেপিকে ঠেকিয়ে দিতে পেরেছে এই 3 রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস পরপর 3 বার এবং ঠেকিয়েছে বিজেপিকে। এবং যদি দেখা যায় হেমন্ত সোরেন তিনিও কিন্তু টানা 2 বারের মুখ্যমন্ত্রী হলেন, এটা যদিও তার 4র্থ টার্ম। অন্যদিকে রয়েছেন অখিলেশ যাদব, যারও লোকসভায় তার ফলাফল অত্যন্ত ভালো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে একজোট তারা রয়েছেন সেই বার্তাও কিন্তু বিজেপির জন্য তিনি আজকে তুলে দিয়েছেন। ফলে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল তার আজকের এই উপস্থিত হওয়া। ঝাড়খণ্ড ঘুরে এলাম, কারণ হেমন্তজি আমাকে বারবার বলছিল ওদের সাথে আমাদের বাংলার বর্ডার একদম খুবই ভালোবাসে আমাদের, এবং ওর পরিবারের সাথেও আমাদের রিলেশন দীর্ঘদিনের। কাজেই বাংলার বন্ধুর ওরা, ভালো হয়েছে। জাস্ট হেমন্ত একা ওট নিয়েছে, সেটা আমরা করে এলাম। এই যা हम लोग बहुत खुश है और देश के लिए खूब अच्छी तरह से काम करे और राज्य को संभाले, यही है हमारा आशीर्वाद।
এবার সরাসরি বজবজের দিকে নজর রাখবো, কারণ বজবজে ফলের গোডাউনে আগুন এবং ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করছে। দুটি ইঞ্জিন যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বজবজে ফলের গোডাউনে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং আগুনে ভস্মীভূত প্রায় যে দোকান ফলের গোডাউন, সেই গোডাউন আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের দুটি ইঞ্জিন, খবর দেওয়া হলে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। সরাসরি চলে যাব, সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের থেকে আপডেট নেব। সমীর, কিভাবে এই আগুন লাগলো, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? তমস্বী, দেখো, যেটুকুনি আমরা জানতে পেরেছি, যে গোডাউনের পাশে হোগলা বন ছিল, সেই হোগলা বনে আগুন কেউ লাগিয়েছিল, জ্বলছিল। সেই আগুন আস্তে 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 লেগে এই গোডাউনের মধ্যে আগুন লাগে, বিভৎসভাবে আগুন লাগে। এই ফলের গোডাউন, প্রচুর টাকার ফল ছিল, সব নষ্ট হয়ে গেছে এবং আগুন জ্বলে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানে ওই পাশে যে হোগলা বন ছিল সেখান থেকে আগুনটা এসে লেগে গেছে। তারপরে ঘটনাস্থলে স্থানীয় যারা যুবকরা ছিল তারাই নেভাবার চেষ্টা করে এবং বজবজ থানার পুলিশকে এবং দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং বজবজ থানার পুলিশ আসে। এসে আগুন এখন আপাতত নিয়ন্ত্রণে আছেন এবং ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন দুটো কাজ করছে। তমশ্রী, আমরা কাজ করছিলাম, ঠিক আছে। এবারে আমরা বাইরের দিকে এসে দেখলাম এদিকে টিনটা দাও দাও করে ধরে গেল, ধরে যেতেই আমরা বাইরে চলে এলাম। তারপরে এরকম দাও দাও করলে গাড়ি একটা 407 এখন ঘুরছে, বাদ বাকি যেসব গাড়ি ছিল, বড় গাড়ি আমাদের যেটা কলা খালি করা হচ্ছিল, সেসব বাইরে বার করে নেবে। আজ দিনভর আমরা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিকে নজর রেখেছিলাম, কারণ নিউজ 18 বাংলার অন্তর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কালোবাজারি হচ্ছে। কিসের কালোবাজারি হচ্ছে? 1470 টাকা যে বস্তার দাম, সেই বস্তা চিরকুটে বিক্রি করা হচ্ছে 1950 টাকা, কোথাও কোথাও 2000 টাকা নেওয়া হচ্ছে। চিরকুটে সারের কালোবাজারি। দিনভর আমরা এই খবরের দিকে নজর রেখেছিলাম। শুধু তাই নয়, সার বিক্রেতাকে দোকান বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয় এবং আমরা সেই খবর দেখাই। আর বিল ছাড়াই, পাকা বিল ছাড়াই সার বিক্রির অসাধু চক্র। তারপরেই প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় ডিএম অফিসে, সেখানে বৈঠক হয়। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, সেই বৈঠক কি এখন শেষ হয়েছে? কি আপডেট? বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো, কি ব্যবস্থা নেওয়া হবে? দেখো তমশ্রী, আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে। এই দপ্তরেই কিন্তু কিছুক্ষণ আগেই বৈঠক শেষ করেছেন জেলা শাসক, জেলা কৃষি অধিকর্তা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা। বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, কিন্তু জেলা শাসক পরিষ্কার জানিয়েছেন যে কালোবাজারি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি অবশ্য এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে, এবং তিনি জানিয়েছেন যে খুব দ্রুত শুধু ঘাটাল মহকুমা নয়, পশ্চিম মেদিনীপুর জেলার সব মহকুমাতে কিন্তু সারের দোকানে তারা অভিযান চালাবেন। এলাকার বিডিও থেকে শুরু করে মহকুমা শাসক থেকে শুরু করে কৃষি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এলাকায় এলাকায় পৌঁছে যাবেন, সারের দোকানে হানা দেবেন, যাতে করে কৃষকদের এই যে বাড়তি পয়সা, সেই বাড়তি পয়সা দিয়ে রাসায়নিক সার কিনতে না হয়, সেই দিকটা কিন্তু প্রশাসন সর্বতভাবে নজর রেখেছে। তোমাকে জানিয়ে রাখি যে ঘাটালে আমরা যে ছবি তুলে ধরেছিলাম, সেই ছবি কিন্তু একটা নতুন কাজ দেয়। এই যে সরকারি ভর্তুকি দেওয়া সার, সেই সার কিন্তু কালোবাজারি হচ্ছিল। যেখানে সরকারি ভর্তুকি দেওয়া সার, সেখানে পাকা রসিদ দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু চিরকুট দিয়ে তারা কিন্তু অসাধু ব্যবসায়ীরা তারা মুনাফা করছিল। আর এই খবর কিন্তু আমরা দেখিয়েছিলাম। তারপরেই প্রশাসন কিন্তু নড়েচড়ে বসে। আজকে আমাদের ঘাটালের মহকুমা শাসক তিনি ক্ষীরপাই তথা চন্দ্রকোনার বেশ কয়েকটি দোকানে তিনি কিন্তু হানা দেন, এবং সেখানে প্রমাণিত হয় যে কৃষকরাই দাবি করেন যে 1950 টাকা করে সার বিক্রি হচ্ছে, কেউ বলছে 2000 টাকায় সার বিক্রি হচ্ছে। তাহলে 1470 টাকা সার কেন এত দামে বিক্রি হচ্ছে, সেই নিয়ে কিন্তু মহকুমা শাসক ধমকও দেন। এখন দেখার যে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন কতটা তৎপর হয়ে কৃষকদের পাশে দাঁড়ায়। তমশ্রী, এরকম বাধ্যতামূলক কোনো জিও নেই, আমার জানা নেই। তো এটা আমি তাদের সঙ্গে কথা বলে দেখব। এরকম কিন্তু কোনো কম্পালশন নেই কোনো। তার মানে এটা ওরা নিজেরা করছে, সেটা আমরা কথা বলবো, স্টকিস্টদের সঙ্গে কথা বলবো, এদের সঙ্গে কথা বলবো। 2020 সালের 11ই অক্টোবর বিষ্ণুমাল 23 বছরের যুবক, তাকে নৃশংসভাবে খুন করা হয়। ধর থেকে তার মুন্ডু আলাদা করা হয়, 6 টুকরো করা হয় তার দেহ। আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত বিশাল দাস সহ আরো 8 জনকে। মোট 9 জনকে গ্রেফতার করা হয়, তাদের দোষী সাব্যস্ত করা হয়। আজ চুঁচুড়া আদালত তাদের রায় ঘোষণা করে। কি রায় দেওয়া হলো? চুঁচুড়া আদালতে 7 জনের ফাঁসির সাজা, বিশাল দাস সহ 7 জনের ফাঁসির সাজা, একজনের 7 বছরের সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে।
সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, এই যে ফাঁসির সাজা দেওয়া হলো, কোন পরিপ্রেক্ষিতে ফাঁসির সাজা? আমরা জানি এটা একটা নৃশংস খুন। হ্যাঁ দেখো, নৃশংস খুন যে খুন করেছিল, এই যে ত্রিকোণ প্রেমের জেরে যে খুন হতে হয়েছিল বিষ্ণু মালকে, সেই নৃশংস খুনে বারবার পুলিশ বিভিন্ন এভিডেন্স জোগাড় করে তারপরেই সেটা যখন তদন্তে নামে, সেই কারণে আজকে এই বিশাল সহ 7 জনকে সাজা ঘোষণা করে চুঁচুড়া ফার্স্ট ট্র্যাকের কোর্টে। এবং এই যে তারপরে বিষ্ণু মালের পরিবার যখনই সাজা ঘোষণা করে, বিষ্ণু মালের পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় পুরো কোর্ট চত্বর পুরো পুলিশ মোতায়েন করা ছিল পর্যাপ্ত পরিমাণের, যাতে আঁটো সিকিউরিটি ব্যবস্থা ছিল, যাতে কোনো রকম বাইরের কোনো মানুষ না ঢুকতে পারে। এবং যে বিষ্ণু মালের পরিবার, চুঁচুড়াবাসী, তারা অপেক্ষায় ছিল যে এই কি সাজা ঘোষণা করছে চুঁচুড়া আদালত, সেটার দিকে তাকিয়েছিল বিগত 4 বছর ধরে। যবে থেকে এই সাজা 2020 নভেম্বরের এই ঘটনা, তারপর থেকে এই কি সাজা ঘোষণা হচ্ছে। আজকে 7 জনকার ফাঁসি বিষ্ণু মাল বিশাল দাস সহ 7 জনকে আজকে ফাঁসি ঘোষণা করা হয়েছে এবং একজনকে সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। 8 জনের মধ্যে এই 7 জনের এই অ্যাক্টিভ রোল ছিল এই পুরো ক্রাইমটার মধ্যে, ওকে মারা এবং তার বডিটা 6 টুকরো করা এবং বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য, এবং সেই হিসেবে এটা রেয়ারেস্ট। আমাদের 302 মার্ডার, 120B ষড়যন্ত্র, দুটো সেকশনে কিন্তু ডেথ সেন্টেন্স হয়েছে, একটা 302 আর একটা হচ্ছে 120B কনস্পিরেসি। এছাড়া 201 ছিল, এরা প্রমাণ লোপাট করার জন্য বডিটাকে 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলেছে। এছাড়া অনেকভাবে এরা এভিডেন্সকে ডিস্ট্রয় করেছে, মোবাইল ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পার্টগুলো ছিল। আজকে 7 জনের ফাঁসির অর্ডার হলো, একজনের 7 বছরের ইমপ্রিজনমেন্ট হলো। সব পুরো পুলিশে সব সেটিং করে আমাকে ফায়ার লাগানোর ইচ্ছা করে, আমাকে জোর জবরদস্তি সব ফায়ার লাগানোর ইচ্ছা করে। আমি জেলে দিলাম, টোটাল বিশ্বাসে সব পয়সা খেয়ে নিয়েছে, পুলিশ থেকে শুরু করে সবাই। আমি কোথায় রেপ করেছি? আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি? আর আমাকে এরকম ভাষা হলো কেন? পয়সার জন্য। সমাজ মহান থেকে শুরু করে সবাই পয়সা খেয়ে নিয়েছে। তুমি খুন করেছো তো? আমি এখন এসে কেসের মধ্যে আমি কিচ্ছু জানি না। ত্রিকোণ প্রেম, আর এই ত্রিকোণ প্রেমের জেরে নৃশংসভাবে খুন করা হয়েছিল 23 বছরের যুবক বিষ্ণু মালকে, যার দেহ 6 টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত বিশাল দাসকে। কে এই বিশাল দাস, ঠিক কি হয়েছিল সেই দিন 11ই অক্টোবর, জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো, এই যে বিশাল দাস ছিল যে মেয়েটির সাথে প্রেম করতো, সেই মেয়েটিকেই তুলে যখন সে একটি বিষয় নিয়ে যে টোটন বিশ্বাসের দাদাকে হত্যার কাণ্ডে সে জেলে যায়, তারপরেই বিষ্ণু মাল সেই মেয়েটার সাথে প্রেম করে। তারপরে ত্রিকোণ প্রেমের জোরে যখন সে জেল থেকে বেরিয়ে আসে, তখন জানতে পারে সে বিষ্ণু মালের সাথে প্রেম করছে। তখন বিষ্ণু মালকে এবং তার সাগরেদকে নিয়ে বিষ্ণু মালকে গাড়ি করে তুলে নিয়ে যায় বৈদ্যবাটিক চাপদানি এলাকায় একটি বাড়ির মধ্যে। তাকে মুরগি কাটা যে চপার দিয়ে তাকে 6 টুকরো করে বিভিন্ন জায়গায় তার দেহকে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এবং তারপরেই যখন বিষ্ণু মালের পরিবার তখন চুঁচুড়া পুলিশ স্টেশনে যখন বিষয়টি জানায় এবং কমপ্লেন করে, তখন বিশাল দাসকে তদন্ত নেবে এবং বিভিন্ন সময় তাদের যে সাগরেদকে অ্যারেস্ট করে পুলিশ, এবং তদন্তে নেবে। বিভিন্ন সময় দেখা গেছে যে বৈদ্যবাটি, শেওড়াপুলি বিভিন্ন জায়গায় রোডের মধ্যে খালের ধারে তার বডি উদ্ধার করে। তারপরে যখন বিশাল দাসকে অ্যারেস্ট করে এবং যে জায়গায় পারফেক্ট যে জায়গাটায় বিষ্ণু দাসকে মুন্ডু যেখানে ফেলা হয়েছিল, সেইখানটা পুরো যেখানটা সমস্ত জায়গা থেকে এই দেহাংশ পাওয়া যায়, তারপরে তদন্ত শুরু হয়, আর সেখানেই এই ফাঁসির সাজা ঘোষণা করা হলো। বেশ সোমনাথ। আমার ভাইয়ের কোনো রকম দোষ ছিল না, আমার ভাইকে মেরে তার বডিকে 6 টুকরো করে এমন ভাবে মেরেছিল, আমার বাবা মা তাকে শেষ থেকেও দেখতে পারিনি। আমরা 4 বছর ধরে সবাই লড়েছে, আজকে লড়ার ফল আমরা পেয়েছি, যত ফাঁসি হয়েছে। আমার মন শান্তি পেয়েছে, আমার বাবা মা শান্তি পেয়েছে, পাড়ার সবাই, বরঞ্চ আমার ভাইও মনে হয় ভাইয়ের আত্মাও মানে শান্তি হবে এতদিনে, যে না ওর খুনিরা আসল পাবে, মানে ঠিকঠাক সাজা পেয়েছে। 2020 সালে অক্টোবর মাসে একটা বড় ক্রাইম ঘটে। আজকে এটা ভেরি রেয়ার একটা কনভিকশন পেয়েছি। 9টা আসামের মধ্যে এইজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর যে 8 জন যারা সাজা পেয়েছেন
ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। এর সব থেকে বড় রোল প্লে করেছেন প্রসিকিউশন মিস্টার বিভাস চ্যাটার্জি, এবং সবকিছু তথ্য ঠিক মতো উনি কোর্টের সামনে রেখেছেন। সকলকে আমি কংগ্রাচুলেট করছি, এবং যারা যুক্ত ছিলেন সেই 2020 সাল থেকে সকলকে রিওয়ার্ড করা হবে। এবার এক গুণধর জামাইবাবুর খবর দেখাবো আপনাদের দুয়ারে রিপোর্টারে। কোথাকার ঘটনা? বহরমপুরের ঘটনা। মুর্শিদাবাদের বহরমপুরে শালাকে অপহরণ জামাইবাবু, এবং শালাকে অপহরণের জালে জামাইবাবু অপহরণের পর বেহুশ করে হোটেলে রাখার অভিযোগ। খাবার আনতে পাঠানোর নামে ছাত্রকে অপহরণ এবং মুক্তিপঞ্চে নিজের স্ত্রীকেই ফোন গুণধরের। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কোনো তো একটা কারণ আছে যে কারণে শালাকে অপহরণ করলো এবং তারপরে মুক্তিপণও চাওয়া হলো, কি কারণের পিছনে? দেখো, মাস 6 আগে আগ্রার নিবাসী তোমার নকুল গোয়েলের সঙ্গে বিয়ে হয় তোমার বদরপুরের কৃষ্ণা ঠাকুরের। তারপরে বিয়ের পর থেকেও অত্যাচার করতে বলে অভিযোগ, এবং আজকে তোমার ঠিক সকালবেলাতে দুপুরবেলাতে খাবার দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণী পড়া শ্যালককে সে মাদক খাইয়ে সে অপহরণ করে বলে অভিযোগ, এবং বহরমপুরে একটি হোটেলে তাকে রেখে দেওয়া হয়। তারপরে পরিবারকে খবর দেওয়া হয়, মুক্তিপঞ্চে দাবি করা হয়। তারপরে পরিবারের লোকেরা এবং বহরমপুর থানার পুলিশ গিয়ে কিন্তু সেই জামাইকে, গুণধর যে জামাই, সেই জামাইকে তোমার গ্রেপ্তার করে, এবং যে দ্বিতীয় শ্রেণীর যে শ্যালক তাকেও কিন্তু গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং পরিবারের পক্ষ থেকে দাবি যে বিয়ের পর থেকে সেই অত্যাচার করতো এই নকুল গোয়েল জামাই, এবং সেই কারণে কিন্তু আজকে জামাই যে ছোট শালা তাকে সে অপহরণ করেছিল। যদিও পুলিশের কাছে সে স্বীকার করেছে যে তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে গন্ডগোল হচ্ছিল এবং সে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু কিছুতেই সে ডিভোর্স দিচ্ছিল না, সেই কারণে সে কিন্তু অপহরণ করেছে। বহরমপুর থানার পুলিশ নকুল গোয়েলকে বিষয় একটু জানতে চাইবো, এই যে স্বামী স্ত্রীকে ফোন করলো, স্ত্রী কি স্বামীর গলা চিনতে পারলো না? না, দেখো, চিনতে পেরেছিল, এবং সে জানায় বহরমপুরের একটি নির্দিষ্ট হোটেলে রয়েছে এবং সেখানে তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা আনতে বলে, কিন্তু সেই টাকার পরিমাণ কতটা সেটা কিন্তু স্ত্রী বলতে চায়নি। তবে পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ, যদিও সে পুলিশের কাছে স্বীকার করেছে যে যেহেতু এই স্ত্রীর সঙ্গে তার গণ্ডগোল চলছিল এবং ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে কিছুতেই ডিভোর্স দিচ্ছিল, সেই কারণে সে এই অপহরণ করেছিল। মুক্তিপণের কোনো টাকা সে চায়নি, এবং পুরো ঘটনার তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। আমার বোনের ফোনে যখন ফোন আসে আমাকে বলে, দাদা এরকম দেখ, ভিডিও কলিং এ ভিডিও করে পাঠিয়েছিল। ওর বরের বিষয় নিয়ে যখন জানতে পারি তখন আমি আবার আমার বন্ধুদেরকে বলি যে চুয়াপুরে ওদের বাড়ি ভাড়া নিয়ে থাকতো, একটু ওইদিকে দেখতে, মুখ টুক ঢাকা এরকম একটা ছেলেকে দেখতে পাই। তারপরে ওরা ওকে ধরার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে চিহ্নিত করি, তারপরে বাচ্চাটাকে উদ্ধার করার পরে ওখানে যখন আমি হোটেলে যাই দেখি পড়ে আছে, যেন ভালো মতো শাস্তি হয়। এবার কাঁথির হইপুর পঞ্চায়েতের দিকে নজর রাখতেই হবে, কারণ সেখানে দখল নিল তৃণমূল। সেই পঞ্চায়েত দখল নিল তৃণমূল, কিন্তু সংখ্যা ছিল বিজেপির 12 এবং তৃণমূলের আসন সংখ্যা ছিল 11। আজ আস্থা ভোট হয়, সেই আস্থা ভোটে কি হলো জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত রয়েছে। অবশ্যই বিষয়টা যেটা কাঁথির ঘটনা, এবং সেখানে এই পঞ্চায়েতের যে হিসেব তাতে একটি আসনে এগিয়ে ছিল বিজেপি, এবং বিজেপির পরিচালিত পঞ্চায়েত ছিল। কিন্তু আজকে যেটা দেখা গেল, বিজেপির এক সদস্যকে ভাঙিয়ে তৃণমূল একটা সংখ্যা বাড়িয়ে তারা কিন্তু এখানে দখল নিল, ক্ষমতা দখল। যদিও বিপক্ষে যারা, অর্থাৎ এখন যারা বিপক্ষে হলেন, যিনি প্রধান হিসেবে ছিলেন বিজেপির, তিনি বলছেন যে একেবারে অনৈতিকভাবে এটা হয়েছে এবং তারা কেউ উপস্থিত ছিলেন না। এই যে বিষয়, সেটা কিন্তু আইনি মাধ্যমে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন শাসক দল তৃণমূল। তারা আবির মেখে আনন্দ করছেন, কারণ তুমি জানো কাঁথির মতো জায়গায় যেখানে পঞ্চায়েতে পিছিয়ে থাকা অবস্থা থেকে সেটা বিজেপির একজন পঞ্চায়েত সদস্যকে ভাঙিয়ে নিয়ে ক্ষমতা দখল কিন্তু তাদের বাড়তি অক্সিজেন দিচ্ছে, তারা আনন্দও করছেন এবং তারা বলছেন যে তারা যে সদস্যকে নিয়েছেন
তিনি সমর্থন করেছেন এবং তার কারণে যদিও বিজেপি তারা দাবি করছে তাদের কেউই আজকে উপস্থিত হননি, কিন্তু এই যে ঘটনা তা কাঁথিতে রীতিমতো বলা যায় রাজনৈতিক মহলে একেবারে শোরগোল ফেলেছে। কারণ এরকম একটা সময় যখন পঞ্চায়েত ফেলে ভোট দিয়েছে রাজনৈতিক, আর এই পুরো ঘটনা নিয়ে বিজেপি তৃণমূল কি বলছে শুনবো। গ্রাম পঞ্চায়েতের টোটাল যে সিট আমাদের 2300, তা 23 জনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস ছিল 10 জন এবং বিজেপির ছিল 12 জন এবং নির্দলে ছিল 1 জন। তার নির্দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল 11 জন এবং বিজেপি থেকে 1 জন আবার সরাসরি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সমস্ত এই যে স্থায়ী সমিতির আমাদের এই অনুকূলে আসছে, তাই মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের নেত্রীর পাশে এই হরিপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আছে, থাকবে। আমাদের পঞ্চায়েত নির্বাচিত সদস্য তৃণমূলে গেছে, তার বিরুদ্ধে আমরা কোর্টে আবেদন করেছি এবং সঞ্চালকের ব্যাপারটাও নিয়ে আমরা এই বিষয়টা আদালতে দুয়ারে রিপোর্টারে আবারও মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হবে। এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সেখানে পঞ্চায়েত প্রধানের গাড়িতে হামলা, তার গাড়িতে ইট পাটকেল মারা হয়। কিন্তু কি কারণে পঞ্চায়েত প্রধানের গাড়িতে হামলা হলো জানাবে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ, সে তার নিজের বাড়ি থেকে গাড়িতে করে সে তখন অফিসে আসছিল, পঞ্চায়েত অফিসে। সেই সময় বেশ কয়েকজন মদ্যপ যুবক তার গাড়িতে হামলা করে বলে অভিযোগ এবং গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং লাঠির বাড়ি মারা হয় এবং তার যে গাড়ির চালক সেও কিন্তু আহত হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে কানুপুর এলাকাতে। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ যায়, যদিও অভিযুক্ত যারা যে সমস্ত দুষ্কৃতী তারা কিন্তু পালিয়ে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং গাড়ির যে চালক তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান মেহের শেখের যদিও আঘাত সেভাবে লাগেনি, তবে তার অভিযোগ কিছু দুষ্কৃতী তার গাড়িতে হামলা করেছে এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্যই এই ঘটনা ঘটেছে। যদি রঘুনাথগঞ্জ থানার পুলিশ 4 জনকে ইতিমধ্যেই আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং এলাকার যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তিনি বলেছেন যে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক পুলিশের কাছে, এবং সেটা দাবি জানিয়েছে। এবং যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযুক্তদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, আর কি কারণে এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু তদন্ত করে। দুষ্কৃতী কিছু আমাকে আটকে আক্রমণ করে, আমার গাড়ি ভাঙচুর করে দেয়, আমাকেও মারে এবং আমার ড্রাইভারকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। কেন বলতে রাস্তাতে হয়তো যাতায়াতের জন্য কেন হয়েছে বুঝতে পারে না, পরিকল্পিতভাবে মেরেছে আমাকে। আমার শাস্তি চাই, আইনি। এবার ধূপগুড়ির দিকে নজর রাখতেই হবে, কারণ অবৈধভাবে বালি পাচার হচ্ছে, কিন্তু সেই বালি পাচারের কিছু করা যাবে না। আমরা খবর করতে পারবো না, পুলিশ কি আটকাতে পারবে না, তাহলেই কি হবে, সেখানে হামলা হবে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ধূপগুড়িতে আক্রান্ত পুলিশ, কারণ বালি পাচার হচ্ছিল, আর সেই বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। ধূপগুড়িতে পুলিশের গাড়িতে ভাঙচুর। গাদং এলাকায় বালি বোঝাই ট্রাক্টর আটক করতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারাই উত্তেজনা করে? বালি পাচার যারা করছিল তারাই কি পুলিশকে আক্রান্ত পুলিশ, তাদের দ্বারাই কি আক্রান্ত পুলিশ, তারাই কি গাড়ি ভাঙচুর করেছে জানাবে রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, সমস্যাই দেখো, বালি পাচার রুখতে অভিযানে গিয়ে কিন্তু আক্রান্ত হলো ধূপগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে যে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গাদং 1 নং গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সি এলাকায় অভিযানে যায় 2 পুলিশ কর্মী এবং তার সঙ্গে অন্যান্য কর্মীরা। সেখানে গিয়ে একটি বালি পাথর বোঝাই ট্রাক্টর আটক করতেই বচসার সৃষ্টি হয়। যখনই সেই গাড়ি আটক করে সেখান থেকে কিন্তু যারা বালু মাফিয়া রয়েছে তারা কিন্তু চড়াও হয় পুলিশ কর্মীদের উপরে। এমনকি সূত্রের মারফত জানা যায় সেখানে 2 জন পুলিশ কর্মীকে প্রায় 2 ঘন্টা ধরে আটক করে রাখা হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায়, খবর আসে ধূপগুড়ি থানায় এবং ধূপগুড়ি এসডিপিও এবং ধূপগুড়ি বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং আইসি সেখানে যাওয়ার পর কিন্তু স্থানীয় বাসিন্দা যারা ছিলেন, যারা এই চোরাচালানকারীর সঙ্গে যুক্ত, তারা কিন্তু রীতিমতো চড়াও হয় পুলিশের উপরে, ভাঙচুর করা হয় গাড়ি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে ধূপগুড়ি থানা পুলিশ এবং ইতিমধ্যেই 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের উপরে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন এবং তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনার পর কিন্তু আরেকবার প্রকাশ্যে এসে গেল যে মাফিয়া রাজ কোনো প্রশাসনকেই মানছে না। এমনকি মুখ্যমন্ত্রী যখন হুঁশিয়ারি দিচ্ছেন সেই সময় কিন্তু তারা বুক চিতিয়ে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বালু চোরাচালানকারী চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় কতটা তৎপর হয় প্রশাসন এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে কিনা।
এবার মধ্যমগ্রামের দিকে নজর রাখতেই হবে, কারণ উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে সেখানে দিনে দুপুরে পুকুর ভরাট চলছে। আর এই প্রথম এই পুকুর ভরাট নয়, 13 নম্বর ওয়ার্ডের যে পুকুরের ছবি আপনারা দেখছেন, এই পুকুর ভরাট 1.5 বছর আগে করারও চেষ্টা করা হয়, কিন্তু সে সময় প্রশাসনের হস্তক্ষেপ, সে সময় পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। কিন্তু আবার নতুন করে পুকুর ভরাট হচ্ছে এবং অভিযোগ কাউন্সিলরের মদতে এই পুকুর ভরাট হচ্ছে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে পুকুর ভরাট প্রশাসন 1.5 বছর আগে বন্ধ করে দিয়েছিল, সেই পুকুর ভরাট আবার হচ্ছে, শুধুমাত্র কি কাউন্সিলর রয়েছে বলে, কাউন্সিলরের মদত রয়েছে বলে এত সাহস? দেখো, এলাকার মানুষ এবং এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পোস্টার পড়েছে, সেই পোস্টারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কাউন্সিলরের মদতেই এই পুকুর ভরাট হচ্ছে। অর্থাৎ মধ্যমগ্রাম পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের একেবারে 3 নম্বর এলাকা, সেখানে দেখা যাচ্ছে একটি পুকুর, প্রায় 21 শতক জমি, সেই জমিতে দিনে দুপুরে সেখানে ভরাট চলছে। এবং এর আগেও কিন্তু 1.5 বছর আগে এই পুকুর ভরাট হয়েছিল, সেবারে প্রশাসনের হস্তক্ষেপ এবং এফআইআর করার পরে সেই মালিককে গ্রেপ্তার করা হয়েছিল, পুকুর মালিককে। তারপরে তিনি লিখিত দিয়েছিলেন যে কোনো রকমভাবে ভরাট করবেন না, কিন্তু দেখা যাচ্ছে সেই 1.5 বছর পরে তিনি ছাড়া পান, তারপরে আবার নতুন করে মাস 3 ধরে সেখানে আবার দিনের বেলায় সেখানে মাটি ফেলে পুকুর ভরাট চলছে। এবং এলাকার মানুষ এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন, একাধিকবার বলেছেন, কিন্তু তিনি কারোর কথা শুনছেন না এবং সবটাই নাকি এই কাউন্সিলরের মদতেই হচ্ছে। কাউন্সিলর যদি বারণ করতেন তাহলে তিনি মাটি ফেলতেন না, এমনটা অভিযোগ এলাকার মানুষের। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলেন তিনিও পুকুর ভরাটের বিরুদ্ধে, তিনিও কিন্তু একাধিকবার সেই এলাকায় গেছেন যাতে পুকুর ভরাট না হয়। কিন্তু শাসক দলের বেশ কিছু লোকজন সেই পুকুরের থেকে হয়তো টাকা চেয়েছিল, তার জন্য টাকা দিতে পারেনি, তার জন্যই তারা কাউন্সিলরকে দোষারোপ করছে, এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসন সমস্ত রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছেন, অর্থাৎ পৌরসভার চেয়ারম্যান তার স্পষ্ট দাবি যে কোনো পুকুর ভরাট। পুকুরটা অনেকদিন ধরেই অপরিত্যক্ত জায়গা। এবার পরিত্যক্ত যে সমস্ত বাড়ির ওয়েস্টেজ আছে সেগুলো আশেপাশের মানুষ, ওখানে বিভিন্ন মানুষজন ফেলে। পুকুরটার পার যে মানে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে, পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে এবং ব্যবহারযোগ্য জলাশয় অবশ্যই ব্যবহার করতে দিতে হবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা। এটা নিয়ে আমাদের পৌরসভার কাছে যখন অভিযোগ এসছে, আমরা দৈনন্দিন তাকে চিঠি করি এবং লোকাল পুলিশ স্টেশনে তার নামে আমরা এফআইআর করি। এবং তিনি বলছেন আমাদের এখানে যেটুকু আমরা আমাদের দপ্তরগত ভাবে লোকও গেছিল, পাড় ভেঙে গেছে, সেইটুকু ওনার বাড়ি দিচ্ছি যেন, এর জন্য উনি পুকুর পাড়টা বাঁধাচ্ছে। পুকুর ভরাট হচ্ছে, এটা আপনাদের কাছে যে তথ্যটা খবরটা আছে, এটা আমার মনে হয় আপনারা পুনরায় আরেকবার যাচ করে নেওয়াটাই ভালো। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব বাঁকুড়ার রানীবাঁধে। আর বাঁকুড়ার রানীবাঁধে সেখানে কি হচ্ছে, পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের যে তৈরি হচ্ছে সেটা রাস্তার একাংশ নিয়ে তৈরি হচ্ছে, আর তাতেই বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কি বলছে স্থানীয়রা, কি অভিযোগ তাদের, কি বা বলছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, জানাবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, বাঁকুড়া রানীবাঁধের যে ঝিলিমিলি রাস্তা, সেই রাজ্য সড়কের পাশেই এই যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প কিন্তু পঞ্চায়েতের যে রাস্তা, সেই রাস্তাকে দখল করে হয়েছে, এমনটাই অভিযোগ। এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু পঞ্চায়েতে জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে জমি জরিপ করে পেট্রোল পাম্পের যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে পেট্রোল পাম্পের 6 ডিসিমেল জায়গা, যেটা কিন্তু ওই পঞ্চায়েতের রাস্তা দখল করে হয়েছে। এবং তার পরবর্তীকালেও কোন রকম কর্তৃপক্ষ কান দেয়নি এবং সেই কারণেই তারা ব্লক প্রশাসনকে জানায়। কিন্তু তারপরও কোন রকম টনক না নড়ায় এই যে পেট্রোল পাম্প তৈরি করা হয়েছে অবৈধভাবে, সেই পেট্রোল পাম্পের পাশেই খুঁটি পুঁতে দেন এবং যাতে যাতায়াত না করতে পারে, পেট্রোল পাম্পে কোনো গাড়ি ঢুকতে না পারে, সেই কারণেই এই ধরনের ব্যবস্থা, এমনটা দাবি স্থানীয়দের। কিন্তু প্রশাসন তারা কি করছে, এতদিন ধরে 1 বছর ধরে তারা বারবার ধরে চিন্তাবাড়ি করছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু প্রশ্ন যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা দাবি করছেন তারা কোনো অবৈধ কাজ করেননি, তারা তাদের বালিকাধীন জায়গাতেই এই পেট্রোল পাম্প করেছেন। এই নিয়েই তখন শুরু হয়েছে মূলত পেট্রোল পাম্পের।
এবার হাসনাবাদের দিকে নজর রাখতেই হবে। উত্তর 24 পরগনার হাসনাবাদ, সেখানে 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, কিন্তু তারপরেও রাস্তা সংস্কার হচ্ছে না। ঠিকাদার সংস্থা বরাত পেয়েছে, তারপরেও 2 বছর রাস্তা তৈরি হচ্ছে না। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলবো। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, যেটা জানতে চাইবো তোমার কাছে, যে এই যে 4 কিলোমিটার রাস্তার বরাত পেয়েছে ঠিকাদার সংস্থা, তারপরেও কেন রাস্তা তৈরি হচ্ছে না? গাফিলতিটা কার? কারণ পঞ্চায়েত তো ঠিকাদার সংস্থাকে বরাদ দেয়, তাহলে গাফিলতি ঠিক কোন জায়গায়? দেখো, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে গাফিলতিটা কোথায়। তার কারণ 2021 সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তৈরি হয় এবং 2022 সালে এই ঠিকাদার সংস্থাকে 5 বছরের জন্য বরাদ্দ হয় এই রাস্তা সংস্কারের জন্য, যে 5 বছর ধরে তাকে রাস্তা এবং রাস্তার পাশে গার্ডওয়াল, ড্রেন সবকিছু তাকে ঠিকঠাক করে রাখতে হবে 5 বছর ধরে। কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় 2022 সালের পর থেকে আজ পর্যন্ত এখনো এই রাস্তার কোন রকম কাজ হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গাড্ডা গর্তে ভর্তি হয়ে গেছে, রাস্তায় চলাচলের একদম অযোগ্য হয়ে পড়েছে। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত এবং ঠিকাদারকে জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরা হয়নি। যদিও আজকে আমরা পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে সেই ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েতের পক্ষ থেকে যোগাযোগ করা হবে এবং ওই রাস্তা যাতে খুব দ্রুত সংস্কার হয় তার ব্যবস্থা করা হবে। যদিও কবে এই সংস্কার হয় তার দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। বেশ, এবার খড়গপুর আইআইটির পদক্ষেপ, কারণ দুর্ঘটনা রুখতে প্রশিক্ষণ দেওয়া হবে। কি কি কারণে এই দুর্ঘটনা? প্রশিক্ষণে কি কি দেওয়া হবে, কি প্রশিক্ষণ দেওয়া হবে জানাবে শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে এই যে গ্রাম বাংলার যে রাস্তা, তাতে ইদানিং অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়েছে। রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার যে স্বপ্নের প্রজেক্ট সেভ ড্রাইভ সেভ লাইফ, তারই অন্তর্ভুক্ত আইআইটি খড়গপুর দীর্ঘদিন ধরে কাজ করছে। এবার গ্রাম বাংলার যে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ এবং ইঞ্জিনিয়ার, তারা যে রাস্তা তৈরি করছে সেই ক্ষেত্রে কি কি মান রাখতে হবে এবং রাস্তাটা কিভাবে তৈরি হবে, কিভাবে সিগন্যালিং থাকতে গেলে এই যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ছে কতটা, তাকে কিভাবে কমানো যায়, তা নিয়ে প্রথম 2 দিনের একটা ওয়ার্কশপ হয়। এরপরে যেটা দেখা গেছে যে আইআইটির অধ্যাপকরা এই যে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ এবং ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে রাস্তায় নেমে তাদেরকে বুঝাচ্ছেন যে কিভাবে এই গ্রাম বাংলাতে যে রাস্তাঘাট, এই যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ছে, তাতে কিভাবে তাদের আটকানো যায়। এর সাথে সাথে যেটা দেখা যাচ্ছে, এই যে অধ্যাপক, আইআইটির অধ্যাপকরা এই যে প্রশিক্ষণ দিয়েছে, এখন বোঝাই যাচ্ছে। এবার জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হবে দুয়ারে রিপোর্টারে, কারণ জলপাইগুড়িতে একটা ছবি দেখাবো আপনাদের। জলপাইগুড়িতে নদী পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে গিয়েছে, আর যার ফলে প্রতিদিন ঝুঁকির যাতায়াত 5টি গ্রামের মানুষের। তারা চাইছেন স্থায়ী বাঁধ হোক। এটা খুব স্বাভাবিক, এটা খুব সাধারণ দাবি তাদের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে অবশ্যই কথা বলবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, যে বিষয়টা জানতে চাইবো, যে এই 5টি গ্রামের বাসিন্দারা তারা ঝুঁকির যাতায়াত করছে, তারা যে দাবিটা করছেন যে স্থায়ী সেতু হোক, তার দাবি তো তারা ন্যায্য দাবি করছে, তারপরেও সেতু তৈরি হচ্ছে না কেন? প্রশাসন কি বলছে? দেখো, স্থানীয়দের যেটা বক্তব্য, কয়েক দশক ধরেই কিন্তু তারা এই সমস্যা নিয়ে সম্মুখীন হচ্ছেন এবং প্রতিবারই স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের আধিকারিকদেরও তারা বলছেন যে এর একটা স্থায়ী সমাধান করা হোক। না হলে যে অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয় 5 মাসের জন্য, অর্থাৎ বর্ষার আগে পর্যন্ত, জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত সেই অস্থায়ী সাঁকো দিয়ে কিন্তু তাদের যাতায়াত চলে, এবং তারপরে যখন জুন মাস আসে, বর্ষা আসে, তখন কিন্তু সেই অস্থায়ী সাঁকো ভেসে যায় এবং সেই সময় থেকেই কিন্তু এই মানুষজন বলা যেতে পারে একটা বিচ্ছিন্ন জায়গার মধ্যে পড়ে যান, একটা দ্বীপের মতন এলাকা দিয়ে তাদেরকে ঘুরপথে অন্য গ্রাম হয়ে যাতায়াত করতে লাগে। 3টি গ্রাম সংলগ্ন আরও 5টি গ্রামের বাসিন্দারা এই সমস্যা নিয়ে 7 মাস ধরে একইভাবে সমস্যা ঘুরে ঘুরে তাদের যাতায়াত করতে হয়, নদী পেরিয়ে যাতায়াত করতে হয়। অনেক অসুস্থ রোগী রয়েছেন গ্রামে, তারা যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বা রাত বিরেতে তাদের হাসপাতাল নিয়ে যেতে গেলে কিন্তু প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হয় এই গ্রামবাসীদেরকে। এই সমস্যার কথা তারা বারবার জানিয়ে আসছেন এবং সমাধানের আশ্বাস পাচ্ছেন, কিন্তু এই সমাধান হচ্ছে না। তাদের বক্তব্য, স্থায়ী একটি সেতু যদি তৈরি করে দেওয়া হয় তাহলে শুধু 3টি গ্রাম নয়, আরও 5টি গ্রামের বাসিন্দারা সহজেই যাতায়াত করতে পারবেন।
এখানে যারা স্থানীয় কৃষক রয়েছেন তাদের মাল বিভিন্ন হাটে বাজারে এমনকি হিমঘরে সংরক্ষণের জন্য নিয়ে যেতে অনেকটা সুবিধা হবে, ঘুরপথে তাদের যাতায়াত করতে হবে না। ছাত্রছাত্রীরাও একই সমস্যার থেকে রেহাই পাবেন। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি তারা পান। এবারও যেরকম আমরা পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাধিপতির সাথে যোগাযোগ করেছিলাম, তারা যেটা জানাচ্ছেন তারা সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল এবং এর জন্য পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে দুয়ারে রিপোর্টার দেখলেন আপনারা, এবং গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা যেমন ছিল তেমনি খোলা আকাশের নিচে 1 ঘন্টা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর তুলে ধরেছে আমাদের রিপোর্টারদের সঙ্গে। আমি তপস্বী ছিলাম আপনাদের সঙ্গে।